হ্যালো ভিউয়ার, দিস ইজ ওয়ার্ল্ড ট্রাভেলার তানভীর রূপক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে দুর্গমতম মহাদেশ অ্যান্টার্কটিকাতে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। টোটো কোম্পানি মানে ভ্রমণের গল্প, অ্যাডভেঞ্চারের গল্প। সম্প্রতি অর্থাৎ এই গত ডিসেম্বর মাসে বাংলাদেশের ২৭ জন এবং পশ্চিমবঙ্গের ৩ জন, এই মোট ৩০ জন সহ আরও প্রায় ১০০ জনের একটা দল অ্যান্টার্কটিকা ঘুরে এসেছিলেন। বাংলাদেশের ২৭ জন মানুষ এই অ্যান্টার্কটিকা অভিযানে অংশ নিয়েছিলেন। তাদেরই একজন তানভীর অপু আছেন আজকে আমাদের সাথে। আমরা শুনবো অ্যান্টার্কটিকার গল্প। তানভীর অপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অপু, যে বিষয়টা আসলে আমার খুব জানার খুবই আগ্রহ, সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। মানে এটা তো একটা বিশাল মহাদেশ, বিশাল মহাদেশ। সেখানে মানুষ যায়, এবার যেমন আপনারা গিয়েছিলেন রক্ত হিম করা অভিযানের যে গল্প, যে কারণ সাগরের উত্তাল, মানে সাগর, তারপরে কোটি কোটি বছরের মানে শক্ত হয়ে যাওয়া বরফ, পেঙ্গুইন, শিল, তিমি, এই যে বিচিত্র ব্যাপার, সেই গল্পটা আমরা যদি মানে শুরু করেন, আপনি কোথা থেকে শুরু করবেন? আসলে আমরা যারা ভ্রমণ করি, আমরা কিন্তু বাংলাদেশে খুব গুটি কয়েক লোক আমরা সারা পৃথিবীতে ভ্রমণ করে বেড়াচ্ছি। তো আমাদের স্বপ্ন কিন্তু থাকে যে আমরা পৃথিবীর ৭ মহাদেশ ঘুরব। তো আমার ৬ মহাদেশ হয়ে গেছে। ৬ মহাদেশ যাওয়া কিন্তু খুব ইজি ব্যাপার, আপনি চাইলেই বিমানে করে চলে যেতে পারছেন। এই একটা মহাদেশ, যে মহাদেশটিতে যেতে অনেক বড় অ্যামাউন্টের টাকা লাগবে, এবং তারপরে ওখানে যাওয়ার যে বিষয়টি রয়েছে এটাও কিন্তু অনেক রিস্কি বলতে পারেন, এবং অনেক রোমাঞ্চকর একটা ভ্রমণ। টাকা লাগবে সেটা তো ঠিক আছে, মানে টাকা হলেও যে যেতে পারছে মানুষ, তাও তো ঠিক নয়। এটাও ঠিক নয়। আমাদের প্ল্যান ছিল অনেক আগে থেকে, যখন আমরা ভ্রমণ শুরু করেছি। অ্যান্টার্কটিকা আমাদের কাছে একটা বিশাল বিষয়, কারণ বাংলাদেশে প্রথম যে মানুষটি অ্যান্টার্কটিকা গিয়েছিল, ইনামাল হক, তার এক্সিবিশন, তার গল্প, তার যেহেতু তার সাথে আমাদের একটা খুবই মনের আন্ডারস্ট্যান্ডিং, তার আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং তার সংস্পর্শে আমাদের বেড়ে ওঠা, আজকে এই ভ্রমণ জগতে পা দেওয়া, সব কিছু কিন্তু তার অবদান বেশি। তো তখন থেকে অ্যান্টার্কটিকার প্রতি কিন্তু একটা ফ্যাসিনেশন আমাদের ছিল আর কি। আমাদের মানে বলছি আমি এবং তারেকনু। তো আমরা তারেকনু আমার ভাই, আমরা একসাথে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছি। তো আমাদের একটা ছোট একটা প্ল্যান ছিল, সেটা ৮ থেকে ১০ বছর আগে, কিংবা আমার ঠিক মনে না এক্স্যাক্টলি কত বছর আগে, যে আমরা একদিন আমরা একটা সময় আমি, তুমি, এনাম ভাই মিলে যাব। তখন আমরা একসাথে ফিনল্যান্ডে থাকতাম। কিন্তু এটা বাস্তবায়নটা কিন্তু শুরু করি আমরা ৪ বছর আগে থেকে, যে আমরা সার্চ করা শুরু করি যে আমরা কীভাবে যাওয়া যায়। তখন এনাম ভাই বলল যে অ্যান্টার্কটিকা যাওয়ার কিন্তু কয়েকটি রুট আছে। তার মধ্যে একটি রুট হচ্ছে যে আপনি অ্যান্টার্কটিকা যাওয়ার যে মেন স্পট, সেটা হচ্ছে সেটা দক্ষিণ এশিয়ার উশুয়া, এটা আর্জেন্টিনাতে পড়ে। ওইখান থেকে একটা ফকল্যান্ড একটা দ্বীপপুঞ্জ আছে, যেটার সাথে আর্জেন্টিনার সাথে বিশাল বড় যুদ্ধ হয় ইংল্যান্ডের, এবং সেটা এখন বিলংস টু ইংল্যান্ড। ওইটা একটা, এবং তার পাশে সাথে সাউথ জর্জিয়া। এবং সাউথ জর্জিয়া আয়ারল্যান্ডটা হচ্ছে সারা পৃথিবীর যত পশু পাখি আছে এটা একটা স্বর্গরাজ্য। মানে এখানে দেখা যাচ্ছে ৩ কোটি একসাথে পেঙ্গুইন থাকে, আমরা ৩ লাখ দেখেছি, এবং হাজার হাজার শিল থাকে, এখানে কোনো মানুষ থাকে না। সো ওটা হচ্ছে তাদেরই জায়গা, শুধু পশু পাখি, একটা অভয়ারণ্য এটা। তো এই জায়গাটায় যাওয়া এনাম ভাইয়ের প্রথম একটা টার্গেট ছিল, যে আমি তো অ্যান্টার্কটিকা গিয়েছি, কিন্তু আমি যদি এই ফকল্যান্ড, সাউথ জর্জিয়া, দেন অ্যান্টার্কটিকা, তাহলে কী হবে, 3টা জায়গা আমাদের কভার হয়ে যাচ্ছে, এবং আমরা ওটাতে সম্মতি দিই। এরপরে আমরা এই টাইপের মানে ভ্রমণ যে গ্রুপগুলো যাচ্ছে, কিংবা যে শিপগুলো যাচ্ছে, এগুলো আমরা দেখা শুরু করি। সেটা ৪ বছর আগে থেকে, ৪ বছর আগে থেকে এটা প্ল্যান। এবং এখানে আপনাকে বলে রাখি যে এটা একটা অনেক বড় একটা অঙ্কের টাকা, বাংলাদেশি টাকায় ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ, মানে $১৫,৫০০ শুধু আমাদেরকে জমাই দিতে হয়েছে উশুয়া থেকে ২১ দিনের যে ভ্রমণটা। আপনি কিন্তু ডাইরেক্ট অ্যান্টার্কটিকা চলে যেতে পারেন উশুয়া থেকে মাত্র ১০ দিনে, যাওয়া এবং আসা। এটা কিন্তু খরচ পড়বে আপনার $৮,৫০০ থেকে $৯,০০০। সেই জায়গাতে আমরা কিন্তু ২১ দিন ঘুরছি, সাউথ জর্জিয়া এবং ফকল্যান্ড, এবং দেন অ্যান্টার্কটিকা, দেন ব্যাক টু উশুয়া। এটা কিন্তু আমাদের পড়েছে $১৫,৫০০। তারপরেও 50% ডিসকাউন্টে
আচ্ছা, উই আর ভেরি লাকি। তার মানে এটার মানে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 30,000-এরও বেশি ডলার। হ্যাঁ, 28,000 সামথিং। কারণ হচ্ছে যে আপনি যাচ্ছেন 10 দিনে ট্রিপ, আর ওটা হচ্ছে 21 দিনের ট্রিপ। আপনি যখন দুর্গম এলাকায় যাবেন, এক একটা দিন, এক একটা মিল, এক একটা দিন স্টে করা, সবই কিন্তু আপনার মানে সাধ্যের বাইরে চলে যাবে। এবং সবচেয়ে বড় কথা যে যেখানে -80 থাকে, -60 থাকে, -70 থাকে, আপনি তো সেই কোটি কোটি বছরের যে বরফগুলো সেগুলো তো এখন ওইভাবেই রয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই বরফগুলো বের হয়ে চলে আসছে। তখন কি হচ্ছে যে গ্লেসিয়ারগুলো সারা অ্যান্টার্কটিকা জুড়ে তাদের আমরা গ্লেসিয়ার দেখেছি। এবং কিছু কিছু গ্লেসিয়ার, যেমন একটা গ্লেসিয়ার রয়েছে অনেক বড় মানে লন্ডনের চাইতে বড়, যেটা সবচেয়ে বড় গ্লেসিয়ার। তো এইটাও আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। আমরা প্রথম আমি, অনু, এরাম ভাই, তারপর বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞ নিয়াজ ভাই, আমরা কয়েকজন প্ল্যান করলাম। এরকম করতে করতে এই বলে আমি যাব, আরেকজন বলে আমি যাব, এরকম করতে করতে আমাদের বিশাল বড় একটা গ্রুপ, মানে 27 জনের একটি বাংলাদেশি গ্রুপ, এবং 3 জন ছিল কলকাতার, এবং তারাও বাঙালি। তা আমরা টোটাল 30 জনের একটা বাঙালি গ্রুপ একটা আমাদের যাওয়ার সৌভাগ্য ছিল, এবং অসাধারণ ফ্যান্টাস্টিক একটা, বিশেষ করে বাঙালি। আমরা তো ওখানে যারা গেছিল জাহাজে, এটা আগে গল্পটা, তারপরে আমি মেন গল্পতে যাব। মজার বিষয় হচ্ছে যারা গেছে সবাই কিন্তু প্রফেশনাল। কি প্রফেশনাল ফটোগ্রাফার, প্রফেশনাল রিসার্চার। মানে অ্যান্টার্কটিকা ইজ নট লাইক এ পিকনিক প্লেস, oh wow, it's like a very beautiful place. It's not like that. মানে আপনি ওখানে যাচ্ছেন, আচ্ছা এখানকার কয় প্রজাতির পেঙ্গুইন থাকে, আচ্ছা এখানকার যে তিমিগুলো দেখছি, এই তিমিগুলো কেন এখন এই সময় এখানে আসছে, এর আগে কোথায় ছিল গবেষকরা, কিংবা এই যে আমরা এত বড় বিশাল একটি, মানে বিশাল বড় একটা বরফের যে পাহাড় দেখছি, কিংবা এই বরফের যে গ্লেসিয়ারটা দেখছি, এটা কতদিন পুরনো, মানে বিষয়গুলো কিন্তু এরকম। সবাই কিন্তু মোটামুটি একটা, মানে ঠিক সাধারণ পর্যটন নয় আসলে এটা। কারণ 30 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে সাধারণ পর্যটন কেন যাবে, রাইট, মানে মজা পাবে না, তো মজা পাবে না আসলে। হ্যাঁ, এখন এই বিষয়টা হচ্ছে পানি আর বরফ। হ্যাঁ। এবং যেমন সাউথ জর্জিয়া আমরা কিন্তু প্রথম কোনো বাংলাদেশি দল কিন্তু এভাবে গিয়েছিলাম আর কি, মানে দ্যাট ইজ অ্যামেজিং। আচ্ছা, হ্যাঁ, সবাই কিন্তু ডাইরেক্ট ওই যে অ্যান্টার্কটিকা আসে এবং চলে যায়, ডাইরেক্ট অ্যান্টার্কটিকা আসে চলে যায়। ম্যাপ দেখলে আপনি বুঝতে পারবেন সোজাসুজি স্পট একদম। উশুয়া থেকে আপনি ইজিলি অ্যান্টার্কটিকা আসতে পারবেন মাত্র 4 দিনে। কিন্তু যেহেতু এটা অনেক লম্বা ট্রিপ, এই জন্য এটা আমাদের অনেক প্ল্যান করে বের করতে হয়েছে যে এই টাইপের ট্রিপ যে আদৌ হতো এটাও কিন্তু আমরা জানতাম না। এর আগেও বাংলাদেশ থেকে যারা অ্যান্টার্কটিকা ভ্রমণে গেছে তারা কিন্তু ডাইরেক্ট এই ট্রিপটাই গেছে, যে জাস্ট আর্জেন্টিনাতে গেছে, ওখান থেকে জাহাজে উঠে আপনার অ্যান্টার্কটিকা গেছে, অ্যান্টার্কটিকা ঘুরে আবার চলে আসছে। সাউথ জর্জিয়া কিংবা এরাই কিন্তু কেউ যায় না। এর আগেও আপনার কিছুদিন আগে একজন মহিলা গিয়েছিল, একই অবস্থা। তো এবার যে ট্রিপটা, ইভেন কি ইনাম আল হক যখন 96-এ প্রথম, 97-এ যখন প্রথম গিয়েছিল, উনিও কিন্তু এই ট্রিপটাই করেছিল আর কি। তো এবারে আমরা যখন এই ট্রিপটা যখন উনি বের করলো, মেনলি তারেক উনি এটা বের করেছে, এটা ক্রেডিটটা তাকে আমি দিতে চাই। আমাদের এই ট্রিপের পুরো তথ্য এবং তার সব কিছু যে মানে প্ল্যানিংটা আর কি, এটা তারই করা। এটা এত এক্সপেন্সিভ একটা ট্রিপ ছিল যে আমাদের 4 বছর ধরে টাকা জমাতে হয়েছে এবং কষ্ট করে জমাতে হয়েছে। আমাদের ভিতরে কিন্তু অনেকে এফবিআর ভেঙেছে, আমরা যেমন ভেঙেছি, কেউ লোন নিয়েছে, কেউ গাড়ি বিক্রি করেছে। এমন না যে অ্যান্টার্কটিকাতে আমরা যারা গেছি কেউ কিন্তু রিচ পারসন যায়নি, সবাই কিন্তু তার কর্মক্ষেত্র জায়গা থেকে ছুটি নিয়েছে, লোন নিয়েছে, এবং দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক যে সবাই। এবং বাংলাদেশের বংশোদ্ভূত আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে, কেউ কানাডা থেকে আসছে, যেমন কানাডা থেকে 3-4 জন আসছে, এবং এখানে 11 বছরের একটা পিচ্চি একজন মেয়ে ছিল জারিতা। এটা একটা আমাদের বিশাল বড় আমাদের সাফল্য যে আমরা এত ছোট্ট একটা মেয়েকে আমরা অ্যান্টার্কটিকার মতো যে একটা দুর্গম মহাদেশ পৃথিবী, যেখানে আমরা তাকে নিয়ে যেতে পেরেছি। আমাদের সাথে ইনাম আল হক ছিল, তার এটা 80 বছর বয়স, এবং জলিল পাইকার নামে এক বড় ভাই ছিলেন, উনি ইনাম আল হকের বন্ধু মানুষ, এবং উনিও বিমান বাহিনীর অবসর প্রাপ্ত একজন কর্মকর্তা, এবং উনি যে যেতে পেরেছে এবং সবাই সুস্থ ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। তো সব মিলে আমাদের গল্পটা আসলে শুরু, এবং যে আমরা পৃথিবীর যে যে জায়গা থেকে আমরা টাকা জমা দিয়েছি, একটা ইংল্যান্ডের একটা কোম্পানি, সেই কোম্পানির ওশান ওয়াইডের মাধ্যম দিয়ে মেনলি আমরা এটা যে টাকাটা জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের সবার মিলনস্থল ছিল কিন্তু উশুয়া, আর্জেন্টিনা উশুয়া। কারণ আমি যেমন আর্জেন্টিনা চলে গেছি ফিনল্যান্ড থেকে, কেউ বাংলাদেশ থেকে গেছে, কেউ ওমান থেকে আসছে, কেউ
কানাডা থেকে অস্ট্রেলিয়া আসছে, থেকে, অস্ট্রেলিয়া থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো ওইখানে আমরা কি হয়েছে, আমরা উশুয়া আবার এমন একটা জায়গা, এটা কিন্তু খুব বিরল একটা শহর, পৃথিবীর দক্ষিণে শেষ শহর এটা, এবং যে এর আগে আমার পৃথিবীর উত্তরে শেষ শহর হ্যামারফেস্টে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, এবার দক্ষিণে যাওয়া হলো। তো এই যে উশুয়া কিন্তু একটা নর্মাল জায়গা না। এইখানকার যে আন্দিজ যে একটা পর্বতমালা আছে, দক্ষিণ আমেরিকার বড় পর্বতমালা, এই যে আন্দিজটা ঘিরে রয়েছে কিন্তু উশুয়াতে। আচ্ছা। এবং ওখানকার বাড়ি ঘরের প্যাটার্ন কিন্তু পুরো ইউরোপিয়ান ডিজাইন, যেহেতু ওটা প্রচণ্ড ঠান্ডা, দক্ষিণ মানেই ঠান্ডা, উত্তর মানেই ঠান্ডা। উশুয়াটা আমাদের মিটিং পয়েন্ট ছিল সবার উশুয়া। ওকে। কেউ হয়তো বা 7 দিন আগে আর্জেন্টিনা আসছে, যেমন আমি নিজে 10 দিন আগে গেছি। আমরা উশুয়াতে এসে আমাদের জাহাজ যেটা ছাড়ার কথা, যেটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে। ওকে। আমরা সবাই ওখানে মিলিত হলাম এবং উশুয়াতে আমরা একদিন ছিলাম, ইনফ্যাক্ট 2 দিন ছিলাম। একদিন আমরা গেলাম, ওদিন হয়তো যে অনেকের রাত হয়ে গেছে, অনেকের হয়তো বা দুপুরে গেছে, কেউ সকালে গেছে, যার যেরকম ফ্লাইট। এই ফ্লাইটটা কিন্তু ছিল 3 ঘন্টার মতো। ওখানে আসার পর আমরা একটা বাড়ি আমরা ভাড়া করেছিলাম। আমরা মোটামুটি 4 জন ছিলাম একটা বাসায়। এবং মজার বিষয় হচ্ছে, আমরা যখন গেছিলাম তখন ওখানে শরৎকাল চলছিল, শরৎ না, আমার মনে হয় বসন্ত চলছিল, সম্ভবত স্প্রিং। এত কালারফুল, প্রত্যেকটা বাড়ি ঘরে ফুল ফুটেছে, নানান জাতের ফুল, এবং সব কটা কালারফুল। তো শহরটা মনে হচ্ছে যে আমরা যে গেছি আমাদের জন্য সাজানো হয়েছে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেল উশুয়াতে। তো ওইখান থেকে আমরা 6 তারিখে হোটেল থেকে আমাদের যে জাহাজ কোম্পানি ওশান ওয়াইড, ওরাই কিন্তু আমাদের একটা হোটেলে থাকার ব্যবস্থা করলো, যে হোটেলে আমরা সারা পৃথিবী থেকে আমরা যত মানুষজন এসেছিলাম সবাই আমরা সেই হোটেলে থাকলাম ওই ট্যুরের আর কি। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত জাহাজে আমরা যখন গেলাম, এটা আসলে এই গল্প করে, ছবি দেখিয়ে, ভিডিও দেখে এই ফিলটা আসলে বলা যাবে না। মানে এটা যে কি ফিল, মানে তখন পৃথিবীতে আমার নামটা কি, কোন দেশ থেকে আসছি, আমি কি করি, মানে কোনো কিছু মনেই থাকছে না, আমি যে উশুয়াতে আছি, এগুলো তো আমাদের স্বপ্ন, স্বপ্ন যখন বাস্তব চোখের সামনে, এটা আসলে বলে বোঝাতে পারবো না যে হাউ ওয়াজ দ্য ফিলিংস। তো জাহাজ আমাদের ছেড়ে দিল, আমরা সবাই উঠলাম। আমাদের চমৎকার তারা ব্রিফ করলো, বিশেষ করে জাহাজে ওঠার পরই আমাদেরকে উপরে নিয়ে গেল, নিয়ে যে বললো যে যদি কোনো সময় জাহাজ ডুবে যায় কিংবা জাহাজে কোনো সমস্যা হয়, তখন আমাদের কী করণীয়, লাইফ জ্যাকেটটা কীভাবে পড়তে হবে, কোন দিক দিয়ে আমাদের উঠতে হবে, নানান ধরনের ট্রেনিং দিল, মোটামুটি 2 ঘন্টার মতো একটা ডেমনস্ট্রেশন হয়ে গেল। হ্যাঁ, কারণ আমি আপনাকে বলি একটা কথা, আমরা একটা জায়গায় যাচ্ছি, এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে পৃথিবীর 5টা মহাসাগর, তার ভিতরে 3টা মহাসাগরের মিলনস্থল কিন্তু ওই জায়গাটা। একটা হচ্ছে দক্ষিণ মহাসাগর, একটা হচ্ছে অ্যান্টার্কটিকা, এবং একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক। তো 3টা মহাসাগরের মিলনস্থল, মানে আপনি বুঝতে পারছেন যে জায়গাটা কতখানি। 3টা মহাসাগরের কিন্তু পানির ফ্লো 3 রকমের, পানির তাপমাত্রা 3 রকমের। রাইট। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়ে গেল এবং আন্দিজ পর্বতমালা দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছিলাম যখন চিলি, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা যে ওই পাশে চিলি, এ পাশে আর্জেন্টিনা, মাঝখান দিয়ে আমরা সে দক্ষিণ মহাসাগর অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সেই জাহাজে করে যাত্রাটা শুরু করে দিলাম এবং আমার মোবাইলে মাঝে মাঝে SMS আসছে যে চিলে। হ্যাঁ, আমি যদি গুগল ম্যাপ দিই যে হোয়ার উই আর নাও, চিলে। এখন এটা বলার আগে আর একটা জিনিস আপনাদেরকে না বললে নয়, যে আমি ইলন মাস্ককে অত্যন্ত মন থেকে আমি ধন্যবাদ জানাই, যিনি স্টারলিংকের প্রতিষ্ঠাতা। তার কারণে আমরা এই সুন্দর পৃথিবীতে প্রথম কোনো অভিযাত্রী যারা ইন্টারনেট ব্যবহার করতে পেরেছি, অ্যান্টার্কটিকা, সাউথ জর্জিয়া এবং ফকল্যান্ড, এই অভিযাত্রাতে। এর আগে কোনো সময় কেউ এই ইন্টারনেট নামে একটি বিষয়, সেটা তারা কেউ ইউজ করতে পারে নাই। তো এই জন্যে এলন মাস্ককে আমি আবারও ধন্যবাদ দিই। থ্যাংক ইউ এলন মাস্ক, আপনাদের এই শো থেকে। তো আমাদের জাহাজটা ছেড়ে গেল, জাহাজ ছাড়তে ছাড়তে আমাদের প্রথম যে জায়গাটা ছিল, আমাদের প্রথম মানে যেটাকে বলে আর কি যে ল্যান্ড, মানে যেখানে আপনি নামবেন, এটি ছিল আমাদের ফকল্যান্ড। ওকে। ফকল্যান্ডের 3টি আমাদের, ফকল্যান্ডের 10টি কি 11টি আপনার রয়েছে, আপনার দ্বীপপুঞ্জ রয়েছে। তার মধ্যে একটি আর কি আমরা প্রথমে নামলাম। যাত্রাপথে একটা বড় সমস্যা হয়ে গেল যে নদীর যে ঢেউ, এই যে সি সিকনেস, যে আপনি আপনাকে দেখতে পাচ্ছেন, আপনাকে দেখতে পাচ্ছি কি সুন্দর আমাদের বডি, চকচকা চেহারা, চমৎকার হ্যান্ডসাম আমরা, ঠিক আছে। কিন্তু সি এর মধ্যে যখন আপনি যাবেন, সমুদ্রে যখন যাবেন, আপনার বডিটা যে কি আপনি কিন্তু নিজেও জানবেন না। আচ্ছা।
মানে ওখানে আপনার মাথা ঘুরাচ্ছে কিনা, আপনি বমি করছেন কিনা, আপনি দাঁড়ায় থাকতে পারবেন কিনা, আপনার বডিটা কি চাচ্ছে এটা আপনি জানেন না। যেমন ঠিক মহাশূন্যে যাওয়ার পরে আপনি কি হবে আপনি তো বুঝতে পারবেন আপনার বডিটা, ঠিক ওরকম একটা বিষয় আর কি, যে সমুদ্রের ভিতরে কি হবে। এটা তো আর আপনার ওই পদ্মা নদীর ঢেউ না, রাইট, হ্যাঁ, এটা একটা মহাসমুদ্রের ঢেউ। তো এর ভিতরে কি হলো আমাদের ভিতরে, আমরা ঠিক কোন দেশে আমরা বলতে পারবো না, বাট দুইজন বেশ ভালোই, আমাদের ঢেউটা বেশ ভালোই সমস্যা করেছিল 2 দিন। এর ভিতরে আমাদের বাংলাদেশিরা অনেকে অসুস্থ হয়ে গেল, অনেকে প্যাচ নামে একটা ওষুধ রয়েছে তারা এখানে দিত আর কি, যাতে আপনার ওয়েমিটিং কিংবা সিসিএক্সেস না হয়। আমাদের ওখানে ডাক্তার ছিল। তো মজার বিষয় হচ্ছে যে এই ডাক্তাররা খুব আন্তরিক ছিল, এবং আমাদের ওখানে যে ক্রুগুলো ছিল, ক্রু মানে কি স্পেশালিস্ট কিছু ক্রু ছিল, যেমন কেউ আপনার সিল নিয়ে কথা বলবে, কেউ আপনার বরফ নিয়ে কথা বলবে যে কত বছরের কত প্রকার বরফ থাকে, কেউ হচ্ছে তিমি নিয়ে কথা বলছে যে কত প্রকারের তিমি আছে, আমরা এই মুহূর্তে কোন তিমিটা দেখলাম, মানে তারপর পেঙ্গুইন যেমন, এইটা আবার বিভিন্ন স্পেশালিস্ট ওখানে ছিল আর কি। সেই মানে পুরো ব্যাপারটাই আসলে স্পেশালিস্টদের ভরা, একদম সাধারণ কোনো বিষয় নয় এটা, বিষয় না। এবং জাহাজে কিন্তু আমাদের খুব লাক্সারিয়াস খাওয়া দিত। কোনো সময় হরিণের মাংস দিয়েছে, মানে সেই টাইপের হরিণের মাংস আছে, কোনো সময় তারা হচ্ছে খুব মজা করে খরগোশের মাংস দিয়েছে, তারপরে হচ্ছে ভেজিটেবল দিয়েছে, সালাদ, গরুর মাংসের স্টেক, হ্যাঁ, মাছ, নানান প্রজাতির মাছ। এবং মজার বিষয় হচ্ছে ফুল তারা খেতে দিত, নানান ধরনের, মানে স্টার্টার থাকতো, মেন ডিশ থাকতো, ডেজার্ট থাকতো, মানে ফুল, হ্যাঁ, 5 স্টার, একদম 5 স্টার। এবং আসলে আমরা পরে চিন্তা করে দেখেছি কেন তারা আসলে 20 লাখ টাকা নিয়েছে। মানে আমাদের খাবার যদি আপনি চিন্তা করে দেখেন, অ্যান্টার্কটিকায় আপনি বসে থেকে হরিণের মাংস খাচ্ছেন, আপনি গরুর স্টেক খাচ্ছেন, হ্যাঁ, সো ইটস নট এ নর্মাল ট্রিপ, তো এই মজার অভিজ্ঞতা আমাদের ছিল আর কি জাহাজে। তো ওইখানে দুইজন অভিযাত্রী, মানুষ কথাটা বলে ভুল হবে, আমাদের ওখানে 2 জন অভিযাত্রী, তারা ওই ফকল্যান্ডের রাজধানী সেন্টলি থেকে, ওটা ছিল আমাদের লাস্ট স্পট, যে ওইখান থেকে বিমানে আপনি পৃথিবীর কোথাও যেতে পারবেন, তারপরে যদি আপনার কোনো কিছু হয় ইম্পসিবল, ওই জাহাজে থাকতে হবে আপনাকে, মানে আপনি আর বেরোতে পারবেন না, মানে আগামী যে কয়েকদিন আপনি থাকবেন না। প্রথম পেঙ্গুইনের যে জায়গাটা আমরা ফকল্যান্ডে দেখেছি, ওখানে প্রথম পেঙ্গুইন দেখলাম, আমার মনে হয় জিন্টু পেঙ্গুইন। আমরা এই পুরো অ্যান্টার্কটিকা ট্রিপে 8 প্রজাতির পেঙ্গুইন আমরা দেখেছি, তো তার ভিতরে প্রথম প্রজাতির পেঙ্গুইনটা আমরা এখানে দেখেছি আর কি। ওয়ান্ডারফুল, একটা বিশাল কলোনি দেখলাম, অ্যালবার্টস পাখি দেখলাম, এবং সবচেয়ে বড় কথা যে খুব কালারফুল বিভিন্ন ধরনের হলুদ ফুল। অ্যান্টার্কটিকাতে বুড়ো বয়সে যাওয়াটা খুব ডিফিকাল্ট একটা বিষয়, কারণ যতগুলো দ্বীপ আছে প্রত্যেকটা দ্বীপে কিন্তু আপনাকে নামতে হবে, আপনাকে কিন্তু হাঁটতে হবে, ওই পেঙ্গুইনের কলোনিতে যেতে হবে, হ্যাঁ, যেখানে সিল আছে ওখানে যেতে হবে, এটা কিন্তু লম্বা একটা জার্নি থাকে। কিন্তু অ্যান্টার্কটিকা ট্রিপ কিন্তু ইটস নট লাইক এ পিকনিক, এখানে কিন্তু আসলে অনেক ফিজিক্যাল ওয়ার্কও কিন্তু আছে। তবে মজার বিষয় যেটা হচ্ছে যে আমাদের এই পুরো ট্রিপটাতে চমৎকার আবহাওয়া পেয়েছি আমরা। মানে আমাদের ক্যাপ্টেন যেটা বলছিল যে এই ধরনের ওয়েদার তারা সচরাচর কখনো পায় না। আমাদের ফুল ট্রিপে আমরা 2-1টা জায়গাতে আমরা নামতে পারিনি, যেহেতু সমুদ্র যখন টু মাচ বাম্পিং করে তখন আপনাকে সমুদ্রেতে জাহাজ চলবে, কিন্তু ওই ছোটো যে জোডিয়াক করে আপনি তীরে যেতে পারবেন না, মানে এমন আপনাকে আছাড় দিবে যে জোডিয়াক উল্টে যেতে পারে। তো আমাদের ওয়েদার আমাদের খুবই চমৎকার ছিল। তো সেন্টিতে যেটা হলো আমাদের খুবই চমৎকার, ওদের অসাধারণ কিছু মিউজিয়াম দেখলাম, সেই সময় মানুষ ওখানে কীভাবে আসতো, তারপর যুদ্ধের কিছু স্মৃতি ওখানে রয়ে গেছে এখনো ফকল্যান্ডের সাথে। এখন মজার বিষয় হচ্ছে কিছু কিছু দ্বীপ আছে যেখানে যে দেখলাম একটা মাত্র বাসিন্দা, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ, হ্যাঁ, তারা দুজনই থাকে এবং তারা ওইখানেই জন্ম হয়েছে, ওইখানেই বিয়ে শাদী করেছে, এভাবে থাকে আর কি। আবার আরেকটাতে গেলাম, আরেকটা দ্বীপে গেলাম যেখানে 2টো লোক থাকে, তাদেরকে হেলিকপ্টারে করে খাবার দেওয়া হয়, নিয়ে আসা হয়, মাসে একবার করে আসে। এবং এটা একটা মজার বিষয় যে এই দ্বীপের মালিক কিন্তু তারা দুজন। এই অভিজ্ঞতাটা ওখানে যে আমি পেলাম, এবং ওই লোকটা বলেছে না আমার কোনো সমস্যা হয় না, আমি এখানে থাকি, আমার ওয়াইফ আছে, আমার এখানে অনেকগুলো ভেড়া আছে, আমি ট্রাভেলিং যে মানুষগুলো আছে তাদের সাথে কথা বলি, তাদেরকে গাইড করি, তাদেরকে আমি চেনাই, মানে
খুবই স্বচ্ছন্দে কথাটা বললো। অবশ্যই তার কাছে এটা ব্যাপার না, কিন্তু আমার কাছে এটা মিরাকল মনে হচ্ছিল আর কি। ফকল্যান্ডটা শেষ করে আমরা সাউথ জর্জিয়ার দিকে আমরা এগোতে থাকলাম, এবং সাউথ জর্জিয়া যেতে আমাদের 2 দিন মনে সম্ভবত লেগেছিল, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট সাউথ জর্জিয়াটা আসলে প্রথম দেখলাম যেখানে লাখ লাখ পেঙ্গুইন। আচ্ছা, মানে লিটারালি লাখ লাখ পেঙ্গুইন, লাখ লাখ পেঙ্গুইন। এবং এটি আসলে মানে এমন এমন কিছু দৃশ্য আমরা দেখেছি যে 3 লাখ পেঙ্গুইনের চোখের সামনে আমরা দেখেছি, 3 লক্ষ পেঙ্গুইন একটা কলোনি। যে পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইনের নাম হচ্ছে এম্পায়ার পেঙ্গুইন, যেটা আমরা দেখেছি অ্যান্টার্কটিকাতে, বাট অনেক দূর থেকে। বাট এটা দেখেছি কলোনি, মানে লাখ লাখ দেখেছি, মোটামুটি 3 ফিটের মতো বড় হবে আর কি। যখনই জোডিয়াকগুলো নামছে, পেঙ্গুইনগুলো হেঁটে হেঁটে আসছে আপনাকে অভ্যর্থনা দিতে। আচ্ছা, তুমি আমার বাসায় আসছো, তোমাকে ওয়েলকামিং, কিংবা দেখছে হয়ে তুমি কে আসলে, যেহেতু ওখানে ওই ধরনের মানব ট্রাফিক কিন্তু নাই। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি যে এক দ্বীপ থেকে যখন আপনি আরেক দ্বীপে যখন যাবেন, তখন কিন্তু এই দ্বীপে ঠিক যখন আপনি শেষ করলেন, ওইখানেই কিন্তু আপনার পায়ে যে আপনার বুটটা রয়েছে, বুটটা কিন্তু পুরোপুরি পরিষ্কার করতে হবে। তারপরে আবার শিপে যেয়ে কিন্তু পরিষ্কারের আমাদের ব্যবস্থা ছিল আর কি। কারণ এক দ্বীপের ঘাস আর এক দ্বীপে যদি যায়, যদি কোনো ব্যাকটেরিয়া যায়, যদি কোনো ভাইরাস যায়, এই যে পশু পাখিগুলো কিন্তু একদম মারা যেতে পারে। তো এর জন্যে খুবই সতর্ক অবলম্বন তাদের ভিতরে সবসময় ছিল। আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে যে ওদের একটা সিস্টেম থাকে যে আজকে এই দ্বীপে হয়তো বা 50 জন লোক ঢুকবে কি 100 জন লোক ঢুকবে, আজকে আর ঢুকবে না, মানে তারা এই সংখ্যাই শেষ। তারা এটাই কারণ হচ্ছে আপনার বাড়িতে যদি সারাদিন যদি লোক আসতেই থাকে, আপনার কি অবস্থাটা হবে? ওটা তো ওদের বাড়ি। আপনি মানুষ যখন যাচ্ছে, তারা তো তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। মানুষ তাকায় থেকে দেখছে, মানুষ ছবি তুলছে, তারাও তার মানুষের দেখে দেখছে নানান জিনিস, তারা তো শুয়ে ঘুমাচ্ছে, মানে শিলগুলো তো বড় বড় শিল, জাস্ট ঘুমাচ্ছে ওখানে। তো এই বিষয়গুলো রয়েছে কিন্তু। এবং সাউথ জর্জিয়া এমন একটা জায়গা যেখানে আসলে বারবার যাওয়া যায়, হাজারবার যাওয়া যায়, মানে মুগ্ধতা। এবং এটা সত্য কথা যে আমি সাউথ জর্জিয়াতে যে কদিনই ছিলাম, আমার কাছে না পৃথিবীতে আমি কোন দেশ থেকে আসছি, আমার নামটা যে কি, আমার মা আছে কি না, আমার ফ্যামিলি আছে কি না, আমার কোনো দুঃখ আছে কি না, আমার মাথায় ছিল না। আচ্ছা, আমার মাথায় ছিল না। জাস্ট ব্ল্যাক আউট যেটাকে বলে না, যে আপনার কিচ্ছু মনে নাই। আই ওয়াজ লাইক দ্যাট। মানে যে চমৎকার এই ফিলিংসটুকু, যে সামনে যেসব আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা ডেভিড অ্যাটনবরোর যে চমৎকার সুন্দর সুন্দর ডকুমেন্টারি, দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, যে চমৎকারভাবে উনি তার বাচনভঙ্গিতে যে কথাগুলো বলতো, সেটা চোখের সামনে দেখছি। মানে এটা স্বপ্নেও ভাবিনি। মানুষ আছে না যে স্বপ্ন দেখে যে আমি একদিন এইটা করব, আমরা কিন্তু স্বপ্নেও ভাবিনি, মানে আমি স্বপ্নে ভাবিনি কখনো যে সামনে 3 লাখ পেঙ্গুইনের কলোনিতে আমি দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এটা শেষ করলাম। তো সাউথ জর্জিয়ার কিছু বিষয় আপনাকে বলে রাখি যে এখানকার এই দ্বীপগুলোতে কিন্তু নামা এত সোজা না। যে গল্পগুলো করছি, আমাদের পরের বাড়ি ঠিক আমরা যখন চলে আসছি, তারপরে দেখা যাচ্ছে যে ট্রিপ নিয়ে যারা গেছে, তখন তারা বলতেছে যে আমরা ম্যাক্সিমাম জায়গাতে আমরা নামতে পারিনি, নোঙরই করতে পারিনি। আচ্ছা, মানে সাগর এত উত্তাল ছিল। তো আমরা আসলে অত্যন্ত লাকি। যেমন আমি আপনাকে গল্পগুলো করছি না, এই গল্পগুলো আমি যদি পরের বার যাই, আমি কিন্তু আপনাকে করতে নাও পারি, কারণ যদি প্রকৃতির সাথে তো আসলে কিছু করার নেই। প্রকৃতি যদি উত্তাল হয়, যদি ঝড় হয়, যদি জাহাজ না থামতে পারে, তাহলে তো আপনি গল্প করতে পারবেন না, তাই না? তো এই বিষয়গুলো আবার মাথায় রাখতে হবে। আমরা কিন্তু উই আর রিয়েলি লাকি। এটা আমাকে বারবার আমাদের অ্যাডাম নামে একজন ভদ্রলোক ছিল, উনি হচ্ছে ইংল্যান্ডের আর কি আমাদের টিম লিডার, উনি আমাদেরকে বারবার করে বলছে উই আর রিয়েলি লাকি, উই আর সো লাকি। এরপরে হচ্ছে আমাদের একটা খুব ট্র্যাজেডির ঘটনা ঘটে, যে ড্রাক প্যাসেজ নামে একটি জায়গা রয়েছে। আমরা এর আগে বই পড়েছি, দেখেছি, গবেষণা, আমরা মানে অ্যান্টার্কটিকা যাবো কোন দিকে, ড্রেক প্যাসেজ আমরা তো গবেষণা করেছি যে কেমন হয়ে যাবে। তো ওইটার আমাদের খুব ভয় ছিল, কারণ ওটা পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা, 3টা মহাসাগরের মিলনস্থল। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা, এবং মানে পৃথিবীর সবচেয়ে বেশিবার জাহাজ ডুবেছে, শত জাহাজ ডুবেছে আর কি। তো আমরা ঠিক ওই ফিল্ডটা, এই সাউথ জর্জিয়া থেকে অ্যান্টার্কটিকা যে পেনিনসুলা যে জায়গাটা, এই 2-3 দিনের যে পথ, এই 2-3 দিন কিন্তু আমাদের কোনো ল্যান্ডিং ছিল না, আমরা জাহাজেই থাকবো। এটা আগে থেকে প্ল্যান যে এখানে কোনো আর ল্যান্ডিং নাই,
এখানে আমাদের জাহাজে যেতে হবে। আচ্ছা, ল্যান্ডিংগুলো হয় কি করে, যেখানে পেঙ্গুইনের কলোনি আছে, যেখানে আপনার শিলের কলোনি আছে, ওখানে কিন্তু নিয়ে যায়, এছাড়া কিন্তু আপনাকে ল্যান্ডিং করাবে না। আর তো কিছু নাই আসলে বরফ ছাড়া। সেটা তো ওই জায়গাটুকু যাইতে আমাদের বিশাল এক ঢেউয়ের, মানে এক একটা ঢেউ মনে হচ্ছে 10 তালার সমান। মানে আমাদের জাহাজ এই যে ডুবতেছে এইভাবে, মানে আমি আছি 3 তালা 4 তালার উপরে, সেখানে পানি মনে হচ্ছে মানে ভেঙে ঢুকে যাবে। তো আমাদের ওই 2টা দিন ছিল, অনেক সময় আমি মনে করছি না আর মনে হয় যাবো না, মানে শেষ। হ্যাঁ, ওই সময় আমাদের ম্যাক্সিমাম মানুষই যেটা হয়েছে অসুস্থ হয়ে পড়েছে। আর ওখানে আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি খেয়ে উঠেছেন ধাপ করে বমি করে দিচ্ছেন, মানে এটা আসলে আপনার কন্ট্রোলের ভিতরে নাই। আপনি দাঁড়ায় থেকে ওখানে কোনো মানে দাঁড়াতেই পারবেন না, সোজা কথা। আপনাকে জাস্ট প্লেন এভাবে পা দিয়ে শুয়ে থাকতে হবে, এটাই সলিউশন, আর কোনো সলিউশন নেই। আমি লাকি যে আমি কখনো বমি করি নাই, আমি লাকি যে আমি হয়তো মাথা করে পড়েও যাই না, বাট আমাদের টিমমেটরা বাংলাদেশিরা অনেকেই করেছে, বিদেশিরা অনেকেই করেছে। ম্যাক্সিমাম ধরে নেন ওই শিপের 80% মানুষই ছিল তারা সিক হয়ে গেছিলো ওই 2টো দিন। এবং সমুদ্র যে কত উত্তাল হতে পারে, সমুদ্র যে আসলে কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এটা আমরা ওই 2টা দিনই আমরা টের পেয়েছি আর কি। তো যাই হোক, তারপরে আমাদের সে কাঙ্ক্ষিত অ্যান্টার্কটিকাতে প্রথম দেখা মিলল, যে দেখছি যে বড় বড় সব বরফের যে গ্লেসিয়ারগুলো সেগুলো সব সুন্দর করে মানে গলে যাচ্ছে। হ্যাঁ, এটা অবশ্য আমাদের জন্য অনেক সতর্ক একটা বার্তা, যে ভবিষ্যৎ পৃথিবী গরমের কারণে পানি গলে এই অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে। তারপরে 2 দিন পরে এই বরফের পানিগুলো আস্তে আস্তে সমুদ্রে তো থাকছে, আমাদের যে নিম্ন অঞ্চলগুলো ডুবে যাচ্ছে কিংবা ডুবে যাবে। অনেক পৃথিবীর অনেক জায়গা, যেমন মালদ্বীপ অলরেডি অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ডুবে যাবে। আমাদের নিম্ন অঞ্চলের ভিতরে যেমন চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আগামী 30 বছর পরে। এই ভয়ঙ্কর রূপগুলো আমরা দেখে এসেছি। লাখ লাখ গ্লেসিয়ার, লাখ লাখ বরফের টুকরো মনে করেন যে ভেসে বেড়াচ্ছে। তো এগুলো খুবই ভয়ানক চিত্র, যেগুলো আমরা সবসময় শুনে এসেছি, সেগুলো চোখের সামনে দেখেছি। তো প্রথম দিন আমরা কী করলাম, জোডিয়াকে করে এই জায়গাগুলো বিভিন্ন জায়গায় ঘুরলাম, দেখলাম, ভালো লেগেছে। বেশ ঠান্ডাই ছিল, তবে তাই বলে -80 কিংবা 70 কিংবা ইভেন 50ও ছিল না, -5-7 মধ্যে ছিল, কিন্তু উইন্ড ছিল অনেক। ঠান্ডার মধ্যে উইন্ডটা খুব ইম্পর্টেন্ট। তো এই তো মানে প্রথম দিনে কিন্তু আমরা কোনো ল্যান্ড পাইনি। অ্যান্টার্কটিকা মানে কিন্তু আপনার হচ্ছে বরফ, এবং তারপরে হচ্ছে যেগুলো পাহাড় রয়েছে, ছোটোখাটো পাহাড়, সব পাহাড়ের জায়গা আর কি। এবং অনেক বরফখণ্ড দেখে মনে হবে ছোট, কিন্তু ভিতরে কিন্তু বিশাল বড় পাহাড়, উপরেরটা হয়তো বা একটু চূড়াটা একটু জেগে রয়েছে আর কি। এগুলো কিন্তু মারাত্মক বিষয়, এটা কিন্তু অনেক মারাত্মক বিষয়। মানে এটা কেউ ভাবতেই পারবে না যে এভারেস্টের চূড়োটুকু দেখা যাচ্ছে আর পুরোটাই পানির নিচে। রাইট, এটা কেউ ভাবতেও পারবে না। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা নীল কিছু কিছু যে আইস যে এত সুন্দর কালার হয়, মানে আমরা তো আইস দেখছি সাদা, যেমন ফিনল্যান্ডে আমরা দেখছি সাদা, বরফ পড়তেছে সাদা, তুষার পড়তেছে, তারপর আইস হয়ে গেছে সাদা। কিন্তু ওখানে নানান কালারের, মানে কোটি কোটি বছর ধরে ওখানে আইসগুলো জমা আছে। দ্যাট ওয়ান ইজ ফ্যান্টাস্টিক। এবং বরফের যে কি চমৎকার পাহাড়গুলোর ইগলুর মতো হয়ে রয়েছে এক একটা, এগুলো চমৎকার, এগুলো অনেক সুন্দর। এরপরে আসলে যেদিন আমরা অ্যান্টার্কটিকাতে পা দিলাম, এটি ছিল আমাদের সবার জীবনে একটা ঐতিহাসিক দিন। পেনিনসুলাতে একটি ছোট্ট একটি জায়গায়, মানে একটি পাহাড়ের উপরে আমরা প্রথমে পা দিলাম। এবং সেদিন আমাদের অনেক বাংলাদেশি, আমরা মনে হয় 4-5 জনের পৃথিবীর 7ম মহাদেশে পা দেওয়া হয়েছে। তো এটা আমাদের জন্য একটা বিরল ঘটনা, আমরা একসাথে এতজন বাঙালি 7টা মহাদেশে পা দিলাম। ওয়েদারটা ছিল চমৎকার, একদম মানে সানলাইট কাহাকে বলে, মানে ফাটায় দিচ্ছে, সূর্যের জল করে আলো। এবং আমাদের ক্যাপ্টেন বলছিল, টিম লিডার বলছিল যে তোমরা যে এত লাকি, অনেক দিন পরে ধরনের একটা আবহাওয়া দেখলাম। এবং খুব মজা করেছি। পুরো 2 ঘন্টা আমাদের সময় দিয়েছিল, 2 ঘন্টা আমরা হেঁটে বেরিয়েছি। এরপরে বিকালবেলা আমাদের, মানে ওই দিনটি আসলে ভোলার না আমার জীবনের, বলতে পারেন যদি বলেন যে আপনার জীবনের শ্রেষ্ঠতম দিন কোনটা, আমি ওই দিনটিকে বেছে নেব। আপনি বলতে পারেন কেন, সেই গল্পটা এখন করব। আমরা ওইখানে একটি জায়গাতে গেলাম, যে জায়গাটি বেশ বড়, মানে মনে হচ্ছে যে চারিদিকে কিন্তু আপনার পাহাড়, মানে সমুদ্র তো কুল কিনারা দেখা যায় না, ওটা কিন্তু আবার ওই টাইপের না, ফিওর টাইপের বলতে পারেন। কিন্তু ওইখানে হ্যাম্পারক ওয়েল, মানে
হ্যামবার্গ তিমি ওখানে দেখা যায়। তা আমরা গেছি, এর আগে তিমি 2-1টা দেখলাম। একটা তিমি দেখা মানে তো বিশাল ব্যাপার, আমরা জীবনে তো তিমিই দেখিনি। তো ওখানে যখন দেখলাম প্রথমে দেখি 2-3টা তিমি এভাবে মানে চোখের সামনে লেজ, তিমির লেজ দেখা যাচ্ছে, তিমির পিঠ দেখা যাচ্ছে, তিমির নিঃশ্বাস নিচ্ছে, সেই নিঃশ্বাসের একটা আওয়াজ করছে, সেই সঙ্গে সঙ্গে পানি উঠে যাচ্ছে ফোয়ারার মতো। এটা তো অবিশ্বাস্য বিষয়, সব চোখের সামনে। এখন ওই সময়টুকু তিমি দেখছি, ভালো লাগছে আর কি, ছবিটুকু তুলছি। কিন্তু একটু পর দেখি, মানে 10 মিনিটের ঘটনা কিন্তু এটা, এদিকে তিমি, ডানে তিমি, বামে তিমি, সোজা তিমি, পিছন দিকে তিমি, মানে মনে হচ্ছে যে তিমির একটা খামার এসে পৌঁছেছি আমরা। মানে অবিশ্বাস্য বিষয়, অবিশ্বাস্য। মানে পরে যেটা জানলাম যে অ্যান্টার্কটিকা যারা এই যে ভ্রমণে যায়, 40 বছরের ইতিহাসে এই ধরনের 100টার উপরে তিমি ছিল। আমাদের যে, এটা অবশ্য আমার কাউন্ট না, আমাদের যে গাইড ছিল ওখানে তিমি স্পেশালিস্ট, এটা তার তথ্য যে মোর দ্যান 100 আমরা তিমি দেখেছি সেদিন। এবং না মানে স্পিচলেস যেটাকে বলে, মানে কোনো ভাষা নাই, মানে এত চমৎকার হতে পারে পৃথিবী এবং চোখের সামনে, এবং এত নিরীহ একটা প্রাণী। একটা আপনাকে মুরগিকেও যদি আপনি একটা টোকা দেন, মুরগি আপনাকে তেড়ে আসবে, ব্যাক করবে, কিন্তু তিমি দেখলাম যে এত শান্ত প্রাণী, আমাদের জোডিয়াকে নিচ দিয়েও তিমি চলে গেছে, পাশ দিয়ে গেছে। হ্যাঁ, এবং ওইখানকার তিমির একটা কিছু মজার বিষয় হচ্ছে, তিমি যখন ভেসে ওঠে এভাবে নিয়ে নিঃশ্বাসটা নাই, তখন আবার নিচ থেকে অনেক পোকা, মানে তিমির গায়ে থেকে কিংবা তিমির অনেক জিনিসপত্র আছে, সেগুলো আবার খেতে আবার আর এক ধরনের পাখি আছে, তারা কিন্তু আসে। মজার বিষয় হচ্ছে ইকোসিস্টেম। হ্যাঁ হ্যাঁ, মজার বিষয় হচ্ছে যে যখনই আমরা দেখছি তিমি এখন কোথায় উঠবে, এটা কিন্তু যারা স্পেশালিস্ট তারা বলতে পারে যে পাখি যেখানে নামতেছে তিমি একটু পরে ওখানে উঠবে না, পাখি কিন্তু আবার বুঝে যায় তিমিটা কখন উঠবে। মানে এই যে একটা রোমাঞ্চকর একটা বিষয়, এইটা আসলে অসাধারণ ছিল। তবে হ্যাঁ, পরের বার আবার যখন গেছে আমাদের জাহাজ, তো একটা তিমি দেখেছে, আনফর্চুনেটলি আমরা দেখেছি 100। তো এই যে বললাম যে আপনার মানে প্রকৃতি এবং এই প্রাণীকুলের যে বিষয়টি, এটি কিন্তু আসলে লাখের বিষয়। সামারে যখন জায়গাটা পানি হয়ে গেছে, তখন তিমি আবার তার এলাকায় ব্যাক করেছে। তিমি যে ঘুমায় থাকে, এটা কিন্তু অ্যান্টার্কটিকাতে যে প্রথম দেখলাম, যে তিমি ঘুমাচ্ছে, মাথা বের করে ঘুমাচ্ছে, সে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, এবং সে ঘুমানোর ভিডিও আমরা করলাম, ছবি তুললাম। এত শান্ত একটা প্রাণী, এই শান্ত প্রাণীটাকে আমরা হাজার হাজার তিমি মেরে ফেলে দিয়েছি শুধু জাস্ট তার ফ্যাটের কারণ, তার যে তেলটা নিয়ে আমরা ইউজ করেছি। সেটাও এক ধরনের ধারণা থেকেই আসলে করা, এটাই ঠিকই হয়নি, কখনো পৃথিবীর জন্যই ঠিক হয়নি। তো যাই হোক, আমরা এখন আস্তে ধীরে আমরা বুঝেছি, মানুষ মাত্রই ভুল করে, আমরা এখন বুঝেছি, আমরা এখন তিমিকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। ও তারপরে আমরা আস্তে ধীরে পেনিনসুলা থেকে বের হয়ে আমরা এগোতে থাকলাম। কারণ তো যাওয়ার আগে আরেকটা জায়গায় আমরা গিয়েছিলাম, সেটা একটা মজার অভিজ্ঞতা আছে, যে আমরা শুধু বরফ এবং আমরা পাহাড় দেখছি, কিন্তু অ্যান্টার্কটিকাতে গাছ আছে। কিন্তু এটা অনেকে বলে যে গাছ আছে কিনা, গাছ আছে। সেটা আমরা এলিফ্যান্ট পয়েন্ট নামে একটা জায়গা রয়েছে, যাওয়ার আগে ওটা আমাদের ছিল লাস্ট। সেখানে আবার এলিফ্যান্ট সিল থাকে, মানে বড় প্রজাতির, যেটা 8-9 টন ওজন হয় একটা, বিশাল বড় বড়। ওইখানে ঘাসের মতো একটু ছোট ছোট আপনার এই উদ্ভিদ মানে রয়েছে আর কি। এটা ঘাসও হতে পারে, আবার ফান হতে পারে, হোয়াট এভার আর কি। এটাই হলো এই পুরো অ্যান্টার্কটিকা মহাদেশের সবচাইতে লম্বা গাছ। আচ্ছা, সবচেয়ে, ইভেন কি যখন আমরা যাচ্ছি, গাইডরা কিন্তু বলছে যে তুমি কিন্তু ঘাসের দিকে পাড়া দিও না প্লিজ, মানে বাঁচানোর চেষ্টা ঘাসটাকে। এই যে একটা মানে দেখেন, আমরা ঘাস দেখলে এটাকে পাত্তাই দিচ্ছি না, কিন্তু ঘাসটা আবার একটা মহাদেশের সবচেয়ে বড় গাছ, মানে ওখানে যে ঘাস জন্মে, এটাই মিরাকল। এই চমৎকার অভিজ্ঞতা শেষ করে আমরা এলিফ্যান্ট পয়েন্ট থেকে রওনা দিয়ে দিলাম আবার সেই পেনিনসুলা থেকে উশুয়ার উদ্দেশ্যে। তো এর ভিতরে ড্রাগ প্যাসেজটা আমরা খুব ভয় ছিল, যেহেতু আমাদের ড্রাগ প্যাসেজে কি হবে। তো আগে যেহেতু তো যেতে হয়েছে একবার, ফিরতে হয়েছে একবার না, আচ্ছা, আমরা যেহেতু ফকল্যান্ড, সাউথ জর্জিয়া হয়ে আমরা অ্যান্টার্কটিকা হয়ে আমরা ড্রাগ প্যাসেজ পাড়ি দিচ্ছি, তো পাড়ি দিচ্ছি আমরা একবারই, যেহেতু আমাদের রুটটা আলাদা। হ্যাঁ, কিন্তু যদি আমরা শুধু অ্যান্টার্কটিকা আসতাম, তাহলে যাওয়ার সময় পেতাম, আসার সময় পেতাম। কিন্তু আমরা যেহেতু ওদিক দিয়ে ঘুরে এসেছি, তো যাওয়ার সময়টা আমরা পাইনি। ঠিক আমরা যখন ফিরছি, ব্যাক করছি, তখন আমরা
এই ড্রাগ প্যাসেজটা পাচ্ছে। তো আমরা সবাই খুব ভয় ছিলাম আচ্ছা, আগামী 2 দিন কি হতে পারে আর কি। তো ওইটা আপনার আমরা অ্যান্টার্কটিকা থেকে এসে পৌঁছেছি 25 তারিখে এসে পৌঁছালাম, একদম বড় দিনে ভোরে এসে পৌঁছেছি। তো আমরা অ্যান্টার্কটিকা থেকে রওনা দিয়েছিলাম মেনলি 23 তারিখে, 23শে ডিসেম্বর। 23 এবং 24 এই ফুল 2 দিনই কিন্তু জাহাজ থেমেছে, আর কোনো ল্যান্ড হয়নি আমাদের। তো এই যাত্রাপথের কিছু গল্প যেটা আপনাদেরকে না বললে নয়, আমাদেরকে কিন্তু প্রতিদিন ক্লাস নিত। আচ্ছা, ছাত্রদের মতো কিন্তু ক্লাস করতে হতো। আজকে সিল নিয়ে ক্লাস হবে, কালকে বিকালবেলা হচ্ছে পেঙ্গুইন নিয়ে ক্লাস হবে, তারপরের দিন হচ্ছে আমাদের বরফ নিয়ে আইস নিয়ে ক্লাস হবে, এবং আমাদের অ্যাটেন্ড থাকতে হতো। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে লম্বা দিন 2 দিন 3 দিন কোনো ল্যান্ডিং নেই, কী করবে তাদের এইভাবে তাদের প্ল্যান। কিন্তু তারপর শ্যাকেলটন নামে আমাদের এক অভিযাত্রী রয়েছে যিনি অ্যান্টার্কটিকা অনেকবার গিয়েছেন, এবং শ্যাকেলটন নিয়ে মুভি, স্যার শ্যাকেলটন, এবং তার যে মুভি, সেই মুভি তা দেখতে হবে। এই ধরনের কিন্তু অনেক কাজ কিন্তু আমাদের করতে হচ্ছে। মানে শ্যাকেলটনের সমাধিও তো আছে ওখানে, শ্যাকেলটনের সমাধি সাউথ জর্জিয়াতে আছে, আমরা শ্যাকেলটনের সমাধিতেও গেছি। এবং শ্যাকেলটন আসলে আমরা যারা অভিযাত্রী এবং অ্যান্টার্কটিকা নিয়ে যারা আমরা একটু ঘাটাঘাটি করি, শ্যাকেলটন আমাদের মানে প্রাণের মানুষ, গুরু বলতে পারেন, হোয়াটএভার। মানে এবং সেই সময়ে এরকম একটা দুর্গম মহাদেশ উনি পাড়ি দিয়েছে, এটা অনেক বড় বিষয়। তো তারপরে আমরা ঠিক 25 তারিখে সকালবেলা এসে আমরা উশুয়াতে আবার ল্যান্ড করলাম। তো আমাদের এই 21 দিনের যাত্রাটা পৃথিবীর, এবং শুধু পৃথিবীর বলবো না, আমাদের সমগ্র বাংলাদেশের এটি একটি বিরল এই ভ্রমণের, বাংলাদেশের যে ভ্রমণের ইতিহাস আছে বিভিন্ন জনের। কেউ এভারেস্টে উঠেছে, তাই না, আমাদের অনেকজন অভিযাত্রী এভারেস্টে উঠেছে, কেউ সাইকেলে করে পৃথিবী ভ্রমণ করেছে, কেউ পায়ে হেঁটে ভ্রমণ করছে, আমরা যেমন পৃথিবী বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি। তো এটাও একটা ভ্রমণের একটা ইতিহাস রচিত হলো যে 27 জনের ভিতরে আবার 10 জন নারী ছিল, 27 জন বাংলাদেশি, তার ভিতরে নারী এবং 11 বছরের একটি বাচ্চা, 80 বছর বয়স্ক 2 জন মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। তারা সবাই মিলে অভিযানটা আমরা সুস্থ সফলভাবে শেষ করেছি। আমরা জানি যে যারা আসলে এইরকম ভ্রমণ করেন তাদের আসলে যে এক্সাইটমেন্ট থাকে সেইটা আসলে ক্যামেরায় ধারণ করা কিংবা ছবি কিংবা ভিডিও দেখে আসলে বোঝাটা খুবই কঠিন, আসলে কিংবা বোঝাও যায় না। তানভীর অপু তার গল্প শোনালেন। আমি যেটা আপনাদের আসলে আবার বলতে পারি যে তানভীর অপুকে আমরা আবার নিয়ে আসব, কারণ এই গল্পগুলো তো আসলে এন্ডলেস। সো আরও কোথায় যাবেন যখন উনি, তখন আমরা আবার তাকে ধরে নিয়ে আসবো। ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, গল্প শোনান, আমি বারবার ফিরে আসবো। আর আপনারা শুনলেন যে অপু বারবার ফিরে আসবে। সো অপু, আপনাকে আজকের পত্রিকার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আপনার ভবিষ্যতের সমস্ত ধরনের ভ্রমণ অভিযান সফল হোক, নিরাপদ হোক, সেটা আমরা চাইব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার এই চমৎকার রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম, এবং আজকের পত্রিকায় যেসব আপনাদের দর্শক রয়েছে এবং যারা আপনাদের পাঠক রয়েছে, তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন যে একজন বাঙালি ছেলে, বাঙালি একটা টিম এবং বাংলাদেশিরা এই অ্যান্টার্কটিকার মতো একটি জায়গা ভ্রমণ করেছে। আপনাদের ভিতর থেকে হয়তো বা কেউ বেরিয়ে আসবে ভবিষ্যতে, কিন্তু দিন শেষে একটাই কথা, আপনাকে ভ্রমণ করতে হবে। আপনার জীবনটাকে সমৃদ্ধ করতে হলে, জীবনটাকে সুন্দর করতে হলে, আপনার ভিতরে জ্ঞান বাড়াতে হলে, আপনি সুস্থ থাকতে হলে, সুস্থ মস্তিষ্ক নিয়ে পৃথিবীতে বাঁচতে হলে ভ্রমণের কোনো বিকল্প নেই। আপনাকে অ্যান্টার্কটিকা যেতে হবে না, কিন্তু আপনার যদি সাধ্য থাকে বাড়ির পাশে হিমালয়টা দেখে আসুন, বাড়ির পাশে কাশ্মীরটা দেখে আসুন, আপনার নিজের দেশের ভিতর বান্দরবনটা দেখে আসুন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনটা দেখে আসুন। অ্যাটলিস্ট এই অভিজ্ঞতাটুকু আপনাদের জীবনে আসুক মৃত্যুর আগ পর্যন্ত। আমরা যে কথাটা সবসময় বলি, যেটা আমাদের স্লোগানের মতন একটা ব্যাপার, অপু সেটা অলরেডি বলে দিয়েছেন, যে আমরা বলি যে আপনাকে বিদেশ যেতে হবে না, আপনি আপনার গ্রামটাও ঘুরতে পারেন। কারণ আমরা নিজেদের গ্রামটাকেও আসলে এক্সপ্লোর করি না ঠিক মতো। আপনার নিজের উপজেলা, জেলা, নিজের পাশের জেলা, হিমালয় আছে পৃথিবীর মানে সবচেয়ে বড় পর্বতমালা, যেটা আমাদের বাড়ির পাশেই। অপু যেটা বললেন, ঘুরে আসুন, বছরে একবার হলেও নিজের গণ্ডিটা ছেড়ে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং সবার ভ্রমণের জন্য আমাদের শুভেচ্ছা ও শুভকামনা।